সকলকে অনেক শুভেচ্ছা। আবারও চলে এসেছি আমি, লক্ষ্মীদাস দত্ত, পূর্ব বর্ধমানের একজন ভূগোলের টিচার। সত্যান্বেষীর পক্ষ থেকে সকলকে, সমস্ত শিক্ষক শিক্ষিকা এবং আমাদের ছাত্রছাত্রী সকলকে শুভেচ্ছা জানাই। আর একদিন পর, আজ 13 তারিখ, কাল বাদ পরশু আমাদের ভারতের স্বাধীনতা দিবস। সেই স্বাধীনতা দিবস উপলক্ষে সমস্ত বীর সৈনিকদেরকে শ্রদ্ধা জানাই, অভিনন্দন জানাই ভারতবর্ষের প্রতিটি জনসাধারণকে, জনগণকে। শিক্ষক শিক্ষিকাদের তরফ থেকে, পক্ষ থেকে অভিনন্দন আমার প্রিয় ছাত্রছাত্রীদের। আমরা মাস্টারমশাইরা, মানে শিক্ষক শিক্ষিকারা, তোমাদের পরীক্ষা নেবার ব্যবস্থা করেছি। খুব সুন্দর, সহজে আমরা একটা সুন্দরভাবে পরীক্ষা নিচ্ছি এবং সঙ্গে সঙ্গে তোমরা তার রেজাল্ট জানতে পারছো। এই প্রক্রিয়াটা আমাদের চলতেই থাকবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমরা চাই যে এই পরীক্ষাটা আরও অসংখ্য ছাত্রছাত্রীরা দেখ। এই ক্লাস দেখতে পাচ্ছি, ফলো করছে অনেকেই, কিন্তু এক্সামটা দিতে চাইছে না অনেকেই, মানে সেরকমভাবে সাড়া পাচ্ছি না। সব জেলা থেকে সেরকমভাবে সাড়া পাচ্ছি না। সাড়াটা সব জেলা থেকে যদি পাওয়া যায় আনন্দিত হব। এবং এই পরীক্ষা পদ্ধতিটাকে চালু রাখার জন্য আমাদের শিক্ষক শিক্ষিকাদেরকে একটা ভূমিকা নিতেই হবে। সেই ভূমিকাটা কীরকম নিলে ভালো হয় আমি তো জোর করে বলতে পারি না। সমস্ত শিক্ষক শিক্ষিকাদেরকে বলছি যে যদি এটা ছাত্রছাত্রীদের কাছে এই কোনোভাবে এই লিঙ্কটা পৌঁছে দেওয়া যায়, কেননা এখন বর্তমান সময়ে প্রতিটা স্কুলেই একটা গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ ক্লাস 10-এর জন্য আলাদাভাবে হয়েইছে। সেখানে যদি এই লিঙ্কটা পৌঁছে দেওয়া যায়, তাহলে ছাত্রছাত্রীরা পরীক্ষাটা দিতে পারে। সেটাতে তাদের যেরকম ভালো হবে, আমরাও একটু উৎসাহী হব আর কি, যে আমাদের ছাত্রছাত্রীরা সব জায়গার, পশ্চিমবঙ্গের সমস্ত জায়গা থেকে তাদের উন্নতির জন্য যে ব্যবস্থাটা করেছি, তাদের প্রস্তুতির জন্য যে ব্যবস্থাটা করেছি, সেটাতে তারা সাড়া দিচ্ছে। তাই আমি চাই, আমি একজন ভূগোলের শিক্ষক হিসেবে চাই আমার সমস্ত ছাত্রছাত্রী পরীক্ষা দেয়। আমি যে পদ্ধতিতে পরীক্ষা নিচ্ছি সেটা কোনো ইউনিট টেস্ট অনুযায়ী নয়। যেমনভাবে পড়ানো হচ্ছে সেই পড়ানোটার উপরই আমি একটা ফিডব্যাক নেবার চেষ্টা করছি। এবার যে প্রশ্নগুলো করা হয়েছে, একটা পরীক্ষা আমি নিয়েছি, ছাত্রছাত্রীরা দেখেছো নিশ্চয়ই, যেভাবে প্রশ্নটা করা হয়েছে। কেননা একটা যখন বিষয়টা পড়াই, যে অধ্যায়টা পড়াই, সেই অধ্যায়ের সমস্ত প্রশ্ন তো এমসিকিউ ধাঁচে আমি আনতে পারি না, কিন্তু চেষ্টা করছি। যেহেতু এমসিকিউতেই পরীক্ষাটা নেওয়া হচ্ছে, সেই জন্য চেষ্টা করছি যে প্রশ্নগুলো যেন বাদ না যায়। ঠিক আছে, হয়তো যে প্রশ্নটা লিখতে হতো, লেখা ছাড়া উপায় নেই, সেটাকেও আমি চেষ্টা করছি কিভাবে এমসিকিউর মধ্যে আনা যায়। এবার 4টে করে অপশন থাকছে, আমি ভূগোলের ক্ষেত্রে বলছি, 4টে করে অপশন থাকছে। তোমরা কিন্তু এটা কখনোই ভাববে না যে একটা উত্তর সঠিক আছেই ওর মধ্যে, কিন্তু বাকি 3টে কি, বাকি 3টে কেন এর উত্তর নয়, সেই 3টে সম্বন্ধেও কিন্তু তোমার একটু জ্ঞান থাকা দরকার। হয়তো আছে বলেই তোমরা সঠিক উত্তরটা নির্বাচন করতে পারছো, কিন্তু বাকি যে 3টে আছে, যেটা সঠিক উত্তর ছাড়াও বাকি যে 3টে আছে, যদি একটাও নয় বা সবকটি এইটা ছাড়া আর কি, যদি যেটা আছে সেইগুলো সম্বন্ধেও কিন্তু একটু জেনে নেবে। তাহলে তুমি পুঙ্খানুপুঙ্খভাবে বইটা শেষ করতে পারবে। পরীক্ষা পদ্ধতির মধ্যে তুমি এসে সাফল্য পাবে, একদম নিশ্চিত। যেরকমভাবে আমরা শিক্ষক শিক্ষিকারা তোমাদের পরীক্ষা নেবার ব্যবস্থাটা করেছি। এবং এই পরীক্ষা ব্যবস্থাটা একটা ভালো দিক আছে কি, অদূর ভবিষ্যতে এইরকমভাবেই আমাদেরকে হয়তো পরীক্ষাটা দিতে হবে। তাই পরীক্ষা দাও। সমস্ত শিক্ষক শিক্ষিকাদের উদ্দেশ্যে বলছি, ছাত্রছাত্রীদেরকে এই পরীক্ষার আওতায় নিয়ে আসুন। আরও বেশি সংখ্যক ছাত্রছাত্রী পরীক্ষা দেখ, এটা আমরা চাই। যতটা পরিমাণ ক্লাস ছাত্রছাত্রীরা দেখছে পরীক্ষায়, সেই রকম আমি অন্ততপক্ষে সাড়াটা পাইনি। আমি চাই ভূগোলে আরও সাড়া আসুক, সমস্ত বিষয়েই আসুক। যাই হোক, এবার তো একটু গল্প করতে হয়, অতক্ষণ অনেক জ্ঞানের কথা বললাম। এবার যেটা হচ্ছে যে আমার প্রিয় ঋতু বর্ষা চলছেই। প্রতিদিনই আকাশে মেঘ দেখতে পাচ্ছি, বৃষ্টি পড়ছে, খুব ভালো লাগছে। তা এই প্রসঙ্গে আমি যদিও ইংরাজির ছাত্র নই, যারা ইংরাজির মাস্টারমশাই রয়েছে বা তোমরা ছাত্রছাত্রীরা যারা রয়েছে তারা হয়তো এখনও পড়োনি, কিন্তু আমরা 11-12 একটা কবিতা পড়েছি, পিবি শেলির লেখা। সেখানে একটা লাইন ছিল, একদম মনে হচ্ছে কবিতার শেষ লাইনটাই ছিল, আই চেঞ্জ বাট আই ক্যান নট ডাই। মানে আমি পরিবর্তিত হই কিন্তু আমি মারা যাই না। কেন এই কথাটা, এই ইংরাজির এই
কবিতার এই শেষ লাইনটা বা একটি লাইন কেন বললাম, কেন উল্লেখ করলাম, তার কারণ হচ্ছে এই যে এখন বর্ষা চলছে, আকাশে মেঘ দেখছি, সে বৃষ্টি রূপে ঝরে পড়ছে, তারপর আবার এই যে বৃষ্টির জলটা সেটা যাচ্ছে কোথায়? তোমরাও যদি ভাবো সেটা পুকুরে যাচ্ছে, নদীতে যাচ্ছে, সমুদ্রে যাচ্ছে, মাটি চুষে নিচ্ছে, কিন্তু তারপর তারা এই জলটা কি নিচ্ছে? আমরা জল খাচ্ছি, এটাই খাচ্ছি, মানে ভূভ্যন্তরস্থ জলের উৎস তো এটাই। যাই হোক, কিন্তু সেই জল কোনো না কোনোভাবে আবার ফিরে যাচ্ছে মহাকাশে, ঠিক আছে? তারপর আবার ওখানে মেঘ জমছে, তারপর আবার বৃষ্টি হচ্ছে, এই প্রক্রিয়াটা চলছে, মানে জলের এই প্রক্রিয়াটা কিন্তু চলছে। এখান থেকেই একটা কথা চলে আসে যেটা আমাদের ভূগোলের পড়ার বিষয়, সেটা হচ্ছে জলচক্র। আমরা বায়ুপ্রবাহটা শেষ করেছি, তারপরেই যেটা রয়েছে সেটা আমাদের হচ্ছে আর্দ্রতার অধঃক্ষেপণ। সেখানে যখনই তো আমরা শুরু করছি তখনই দেখতে পাচ্ছি যে প্রথমেই এই কথাটা আসছে যে জলচক্র। তা জলচক্র কি না, আমি সবসময় আমার ছাত্রছাত্রীদের বলি, তোমাদেরকে বলছি, যখনই যে কথাটা আসুক, ধরো তুমি পরীক্ষায় বসেছো বা তোমার এখন আমি ক্লাসটা নিচ্ছে, তুমি জানোই না যে জলচক্র জিনিসটা কি, তাহলে প্রথমে ভাববো আমরা যে এই কথাটার মানে কি, এটাকে একটু ভাঙি। জল মানে জল, চক্র মানে চাকা। তাহলে জল যদি চাকার আকারে ঘোরে তাহলে তাকেই বলা হয়। তা এখন কি তুমি এক গ্লাস জলকে নিয়ে এরকম করে চাকার আকারে ঘোরালে সেটাই জলচক্র? না। এখানে হচ্ছে ব্যাপারটা, এখানে হচ্ছে এই যে জল, যে কথাটা আমি বলছিলাম যে ওই আকাশের মেঘ, কালো মেঘ দেখতে পাচ্ছি, তারপর বৃষ্টির ফোঁটা রূপে পড়লো, নানা রকম ভাবেই পড়তে পারে। বৃষ্টির ফোঁটা রূপেই যে পড়বে তার কোনো মানে নেই, শিলা বৃষ্টির রূপে হতে পারে, শিশির কুয়াশা, অনেক রকম ভাবে সেটা আসতে পারে, পেঁজা তুলোর মতো ভাসতে ভাসতে নামতে পারে, ঠিক আছে? যেভাবেই পৃথিবীতে আসুক না কেন, তারপর সেটা কিন্তু আবার ফিরে যাচ্ছে, দিয়ে আবার আসছে, এটা চলছেই। মানে আমি ছোটবেলা থেকে দেখে আসছি, তোমরাও ছোটবেলা থেকে দেখছো, আমার বাবাও দেখেছেন, পূর্বপুরুষরাও দেখেছেন, এই যে চক্র চলছে একটা জলের, এটাকেই এক কথায় বলা হয় জলচক্র। ক্লিয়ার? বইটা একটু কিন্তু পড়ে নেবে। এবার এই যে জলচক্র, এর উপাদান কি? এর উপাদান, প্রধান উপাদানই হচ্ছে জল, প্রধান উপাদানটাই হচ্ছে জল। তাই তো সেই জলই তো বিভিন্ন রূপে আবর্তিত হচ্ছে, সেটাইকেই আমরা বলছি জলচক্র। এবার এই জলটা কোথায় না, সমুদ্রের জল, নদীর জল, বায়ুতে, হ্যাঁ, বরফ, উদ্ভিদের মধ্যে জল আছে, এমনকি আমার শরীরেও জল আছে, বেশিরভাগটাই জল, ঠিক আছে? এই জলটাই জলচক্রে অংশগ্রহণ করছে। তাহলে জলচক্রের প্রধান উপাদান জল, সেই জলগুলো আছে কোথায় না, এই সব জায়গায়। এবার কি প্রক্রিয়ায় হচ্ছে, উপাদান তো পেলাম, ঠিক আছে, ধরো একটা কিছু রান্না হবে, তার উপাদানগুলো পেলাম, এবার প্রক্রিয়া তো এবার এটা সেটা সেই রকমই আর কি ব্যাপার। তা জলচক্রের প্রধান উপাদান আমরা পেলাম জল, সেটা কোথায় কোথায় রয়েছে না সেটাও আমরা পেলাম। এবার কি প্রক্রিয়া না, প্রধান প্রক্রিয়াটা হচ্ছে বাষ্পীভবন, ঠিক আছে? আমার শরীর থেকে বাষ্প বের হচ্ছে, আমি দেখতে পাচ্ছি না, উদ্ভিদ বাষ্প ছাড়ছে, আমি দেখতে পাচ্ছি না, কিন্তু বাষ্পীভবন হচ্ছে। সমুদ্রের জল উষ্ণতায় আস্তে আস্তে উঠে বাষ্পীভবন হচ্ছে, পুকুরের জল হচ্ছে, নদীর জল হচ্ছে, আমি দেখতে না পেলেও কিন্তু হচ্ছে, ঠিক আছে? বাষ্পীভবন। আর কি না, ঘনীভবন, ঠিক আছে? বাষ্পীভবন হচ্ছে ঘনীভবন, মানে ঘন, ওই যে ঘনীভবন, ঘনী ঘন, মানে এই বাষ্পটা যখন ঘন হয়ে যাচ্ছে সেটা কঠিনে পরিণত হচ্ছে ঘনীভবন। বাষ্প থেকে জল, জল থেকে বরফ, ঘনীভবন। অধঃক্ষেপণ, উপর থেকে নিচে নেমে আসছে, এই তো প্রক্রিয়া। বাষ্প ঘনীভূত হওয়া, বাষ্পটা উপরে গেল, একটা কোণা আর একটা কোণার সঙ্গে যুক্ত হলো, বরফ ফোঁটায় পরিণত হলো, আর ভেসে থাকতে পারলো না, নিচে নেমে গেল। নিচে নামার সময় অতিরিক্ত কারণে ঠান্ডা হলে সেটা বরফের কোণায় পরিণত হলো। আবার অনেক সময় এর মধ্য অবস্থায় ওটা ওই জলীয় বাষ্পটাই একদম কঠিনে পরিণত হয়ে গেল, মোটামুটি দিয়ে পেঁজা তুলোর মতো নামতে থাকলো, ঠিক আছে? এগুলোকে অধঃক্ষেপণ বলছে। এই হচ্ছে প্রক্রিয়া, এটাই হচ্ছে প্রক্রিয়া। কার প্রক্রিয়া না, জলচক্রের প্রক্রিয়া, ঠিক আছে? ক্লিয়ার? বাষ্পীভবন, ঘনীভবন, অধঃক্ষেপণ। আমি আবার অধঃক্ষেপণ যখন আসবো তখন আরেকবার অধঃক্ষেপণটা বলবো, কিন্তু এই হচ্ছে আমার জলের চক্রের প্রক্রিয়া। এবার বাষ্পীভবন, এই যে আমার শরীর থেকে, উদ্ভিদের শরীর থেকে, সমুদ্র তল থেকে
নদীর উপর থেকে, পুকুর থেকে, ভূপৃষ্ঠ থেকে যে জল বাষ্পীভূত হচ্ছে তার শর্তটা কি, কেন বাষ্পীভূত হচ্ছে? উষ্ণতা বেশি হলে, ধরো সমুদ্রের জল বাষ্পীভূত হচ্ছে, পুকুরের জল বাষ্পীভূত হচ্ছে, কখন বেশি হচ্ছে? না যখন ওই জলটাতে তাপ দেওয়া হয়। তুমি একটা বাটিতে জল নিলে, তুমি ওভেনে বসালে, গ্যাস ওভেনে বসালে, তারপর সেটা গ্যাস ওভেন জ্বালিয়ে দিলে, তাহলে ওই জলটা উষ্ণ হতে থাকলো, তাহলে উষ্ণ হওয়ার পর কিছুক্ষণ পর ওটা থেকে বাষ্প হবে, এটাই স্বাভাবিক, এটাই মানে উষ্ণতা দিয়ে স্বাভাবিক। এমনিতেও হয়তো বাষ্পীভবন হবে, কিন্তু উষ্ণতা যেই দিলাম সঙ্গে সঙ্গে কাজটা হয়ে গেল। তাহলে উষ্ণতা একটা ফ্যাক্টর। যখনই সূর্যের এই উষ্ণতাটা আসে কোথাটা, কেন সূর্যই তো সমস্ত কিছুর উৎস। তাহলে সূর্যের তাপ থেকেই এই জলের সেই তাপটা পড়লো, সেই তাপ জলটাকে বাষ্পীভূত করলো। ঠিক আছে, যেখানেরই জল হোক না কেন সেটা বাষ্পীভূত হলো। তাহলে উষ্ণতা একটা ব্যাপার। তরলের উপরিভাগের ক্ষেত্রফল, দেখো 1 কাপ চা, অতিরিক্ত গরম চা দিয়েছে, তুমি খেতে পারছো না, তাহলে চা কাপের সাথে যে প্লেটটা দিয়েছে তাতে আমরা ঢেলে নিয়ে চা দেখি যে চাটা ঠান্ডা হয়ে গেল। কেন ঠান্ডা হলো না? এই যে তরলের আগে কাপটা ছিল এটুকু, যখনই ওটা প্লেটে ঢাললাম, যে কোনো জিনিসকে ঠান্ডা করলে আমরা ওটাই করি, প্লেটে ঢাললাম, তখন তার ক্ষেত্রফলটা বেড়ে গেল, তাহলে বাষ্পীভবনের জায়গাটা সে বেশি পেল। ঠিক আছে, তাহলে বাষ্পীভবন বেশি হলো। এবার চাপ কম থাকলে বাষ্পীভবনটা বেশি ভালো হবে। ঠিক আছে, ধরো আমি ধরো জল, আমি বাষ্পীভূত হব, ঠিক আছে, কিন্তু আমাকে যদি চেপে ধরা হয়, চাপ দেওয়া হয়, তাহলে আমি নিচু হয়ে যেতে বাধ্য, প্রচুর পরিমাণ প্রেশার করলে, তাহলে আমি উড়ে যেতে পারবো না। কিন্তু চাপটা যদি কমিয়ে দেওয়া হয়, তাহলে আমি অবশ্যই বাতাসে ভেসে উঠবো। ঠিক আছে, তাহলে যখনই চাপটা কমে যাবে তখন বাষ্পীভূত হতে সুবিধা হবে। আর কি না, বায়ুতে আর্দ্রতা কম হলে, এই কথাটা আমি আমার ছাত্রছাত্রীদেরকে বুঝিয়ে অনেক সময় বলি যে বর্ষাকালে তুমি একটা ভিজে জিনিস শুকাতে দিয়েছো, ঠিক আছে, তোমার জামা একটা শুকাতে দিয়েছো বর্ষাকালে, দেখবে সেটা কি, আর ধরো তুমি শীতকালেও শুকাতে দিয়েছো, দেখবে শীতকালে তাড়াতাড়ি শুকিয়ে যাচ্ছে, কিন্তু বর্ষাকালে তাড়াতাড়ি শুকাচ্ছে না। তা কারণটা কি? শীতকাল, শীত ভাব, জলে একটা অথচ বর্ষাকাল স্নান করতে কোনো অসুবিধা নেই, কিন্তু বর্ষাকালেই দেখছি কাপড় জামা শুকাচ্ছে না। বাড়িতে মায়েদেরকে জিজ্ঞাসা করবে, তাহলেই বুঝতে পারবে যে বর্ষাকালে জিনিসপত্র শুকানো নিয়ে খুব চিন্তাগ্রস্ত থাকে। ঠিক আছে, এবার ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে শীতকালে তাড়াতাড়ি শুকিয়ে যাবার কারণ রোদের তেজ নেই, রোদের সেরকম উষ্ণতাটা নেই, তবু কিন্তু তাড়াতাড়ি শুকিয়ে যাচ্ছে। তার কারণ হচ্ছে যে শীতকালের বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ থাকে অনেক কম। তাহলে যখনই কম, তোমার খিদে পেলে তুমি তো তাড়াতাড়ি অনেক যা পাবে সামনে তাই হুহাও করে খেয়ে নেবে। ঠিক আছে, ঠিক সেই রকম বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ কম, একটা ভিজে কাপড় আমি মিলে দিলাম, সঙ্গে সঙ্গে বায়ু সেটা থেকে জলীয় বাষ্প নিতে থাকবে বা এই জলীয় বাষ্প ছাড়তে থাকবে। কিন্তু বর্ষাকালে বায়ুতে প্রচুর পরিমাণ জলীয় বাষ্প আছে, তুমি ভিজে কাপড়টা মেললেও শুকাবে, কিন্তু অনেক দেরি হবে, কেননা এখান থেকে জলীয় বাষ্প নেবার মতো বায়ুতে অনেক জলীয় বাষ্প আছে, ফলে এখান থেকে সে সঙ্গে সঙ্গে নিতে পারছে না। ঠিক আছে, সেই জন্য দেখবে বর্ষাকালে জিনিস শুকাতে দেরি হয়। তাহলে এই হচ্ছে বায়ু কি বললাম, বাষ্পীভবনের শর্ত। এবার এই যে বলছি যে বাতাসে আর্দ্রতা বেশি থাকছে, সেই জন্যই তোমার ভিজে জিনিসটা থেকে বর্ষাকালে বাষ্পীভূত হচ্ছে না, শীতকালে আর্দ্রতা কম বলে আমাদের শরীর থেকে সমস্ত জলীয় বাষ্প টেনে নিচ্ছে, ঠোঁট ফেটে যাচ্ছে। ঠিক আছে, এই যে ব্যাপারটা, তাহলে আর্দ্রতা জিনিসটা কি, এটাই আমার প্রশ্ন, যে আর্দ্রতা জিনিসটা কি। এবার বলে দিই তোমাদেরকে, এই আর্দ্রতা যখন আমরা পড়ব, তখন কিন্তু আমাদেরকে কিছু সংজ্ঞা একদম মুখস্থ রাখতে হবে, কেননা বলছি একটু পরেই, তাহলে বুঝতে পারবে যে কোন কোন জিনিসগুলো মুখস্থ রাখতে হবে। একটু বাদ দিয়ে দিলে কিন্তু নাম্বার মনে করলেই আমি কমিয়ে দিতে পারি, নাম দিতে পারি, এই হচ্ছে ব্যাপার। তাহলে আর্দ্রতা কি? নির্দিষ্ট স্থান, এই যে ব্যাপারটা হচ্ছে নির্দিষ্ট স্থান, নির্দিষ্ট সময়, নির্দিষ্ট উষ্ণতা, নির্দিষ্ট চাপ, এত কিছু, এই যে সব কথাই নির্দিষ্ট।
তাহলে তোমাকে এই রকমভাবে মনে রাখতে হবে কি কি না, নির্দিষ্ট স্থান, সময়, উষ্ণতা, চাপের পরিমাণ, এই যে সমস্ত এইগুলো নির্দিষ্ট হবার পর কোনো একটা স্থানের বায়ুতে জলীয় বাষ্পের যে পরিমাণ, সেটাই হলো আর্দ্রতা। ধরো এখন আমি তোমাদের সামনে ক্লাস করছি পূর্ব বর্ধমানের একটি জায়গা থেকে, স্থান থেকে, তাহলে ধরো এই রুমটা থেকে, ঠিক আছে? তাহলে এই রুমের কি কি নির্দিষ্ট আছে না, স্থানটা নির্দিষ্ট, কি নির্দিষ্ট আছে না 8:45 বাজছে, সময়টা নির্দিষ্ট, ঠিক আছে? আর কি নির্দিষ্ট না, চাপটাও নির্দিষ্ট, উষ্ণতা 28 বা 30 ডিগ্রি, সেটাও নির্দিষ্ট। তাহলে এত কিছু নির্দিষ্টের মধ্যে আমি একটা মেশিন দিয়ে দেখলাম যে এখানে এই বায়ুটাতে, এই ঘরের মধ্যে এই বায়ুটাতে কতটা পরিমাণ জলীয় বাষ্প রয়েছে। এই যে জলীয় বাষ্পটা, এটাই হলো আর্দ্রতা। আর্দ্রতা মানেই জলীয় বাষ্প। আর্দ্রতার পরিমাণ বেশি হলে দেখবে ভিজে ভিজে সাথে সাথে ভাব, আর্দ্রতার পরিমাণ কম হলেই দেখবে গাছ উস্কো খুস্কো ঠোঁট কাটছে। আর্দ্রতার পরিমাণ কম হলেই জিনিসপত্র তাড়াতাড়ি শুকিয়ে যাচ্ছে, আর আর্দ্রতার পরিমাণ বেশি হলেই জিনিসপত্র তাড়াতাড়ি শুকাচ্ছে না। এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে? এবার সেটা আমাদেরকে জানতে হবে যে এই যে এত আর্দ্রতা, বায়ুতে জলীয় বাষ্পের কথা বলছি, বায়ুতে জলীয় বাষ্পের কথা বলছি বারবার, এটার কি গুরুত্ব আছে না? এটার গুরুত্বটা হচ্ছে যে বায়ুতে যদি জলীয় বাষ্প বেশি পরিমাণ থাকে, ঠিক আছে, বায়ুতে যদি জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকে তাহলে কি হবে না, জলীয় বাষ্পটা উপরে, এই যে কালো মেঘটা দেখতে পাই, ওটা কি? ওটা জলীয় বাষ্পটাই উপরে গিয়ে ঘনীভূত হয়, জলীয় বাষ্পটা উপরে গিয়ে ঘনীভূত হচ্ছে, ঠিক আছে, তারপর মেঘ হচ্ছে, ঠিক আছে? তাহলে যত পরিমাণ জলীয় বাষ্প উপরে যাবে, ঘনীভূত হবে, তত বৃষ্টি হবে, তত বৃষ্টি হবে, বরফ জমবে, উষ্ণতা কমবে, ঠিক আছে, এত কিছু হবে। তাহলে আর্দ্রতার একটা কিন্তু প্রচণ্ড গুরুত্ব আছে, ঠিক আছে? এখন দেখতে পাচ্ছ তো এত উষ্ণতা হয়ে গেছে যে বরফ গলে যাচ্ছে। আচ্ছা, কোনো কোনো সময় বৃষ্টি হয় না, আমরা আমাদের ভারতবর্ষ কৃষিভিত্তিক দেশ, বৃষ্টি না হলে তাহলে কি অবস্থা হবে? তাহলে জলীয় বাষ্পটা, যে গাছ কেটে দিলে বৃষ্টির পরিমাণ কমে যাচ্ছে, কেন না? গাছ তো, সবুজ উদ্ভিদ প্রচুর পরিমাণে জলীয় বাষ্প আমাদের পৃথিবীতে দেয়, আমাদের প্রতিটা পরিবেশে ফিরিয়ে দেয় জলীয় বাষ্প প্রচুর পরিমাণে, ঠিক আছে? আমরা দেখতে পাই না, সামান্য পরীক্ষা করলেই বুঝতে পারবো যে একটা পলিথিন একটা ডালের মধ্যে ঢুকিয়ে গেটে দিলেই দেখতে পাবে, তোমার হাতের মধ্যে ঢোকালেও তুমি দেখতে পাবে যে কী হারে জলীয় বাষ্প ছাড়ছে, ঠিক আছে? তাহলে আর্দ্রতার একটা ভূমিকা আছে সব দিক থেকে। এবার আর্দ্রতাটা এই জন্যই প্রয়োজন। এবার এই আর্দ্রতাটাকেই কটা ভাগে ভাগ করা হয় সেটা আমি এখন বোর্ডে লিখবো, অতক্ষণ বোর্ডের কাজ করিনি, কিচ্ছু লেকচার দিয়ে গেলাম। এই আর্দ্রতাটাকে 3টে ভাগে ভাগ করা হয়, এই 3টে ভাগই পরীক্ষাতে দেখবে ঘুরিয়ে ফিরিয়ে আসে। এই যে 3টে ভাগ আমরা এখন পড়ব, এই 3টে ভাগকে কিন্তু তোমরা যেরকম অঙ্কের বিভিন্ন ফর্মুলা মুখস্থ করো, এই সেই রকম ভাবে মুখস্থ করতে হবে। আমি তোমাদেরকে বুঝিয়ে বলবো, হয়তো সংজ্ঞাটা পুরোপুরি বলবো না, কিন্তু তোমাদেরকে এই 3টে ভাগ কিন্তু সুন্দর করে মুখস্থ করতে হবে। চলো, আর্দ্রতা। এই হলো আর্দ্রতা। আর্দ্রতা কি আমরা জেনে গেছি। এবার এই আর্দ্রতাটাকে 3টে ভাগে ভাগ করা হচ্ছে। আগে বলে দিই, চরম বা নিরপেক্ষ আর্দ্রতা, বিশেষ আর্দ্রতা আর আপেক্ষিক আর্দ্রতা, এই 3টে ভাগে ভাগ করা হচ্ছে। চরম বা নিরপেক্ষ, আমি চরমটা লিখবো, বিশেষ আর্দ্রতা আর আপেক্ষিক, আমি আর্দ্রতা কথাগুলো লিখছি না, আমি লিখলাম চরম, বিশেষ আপেক্ষিক, এই 3টে আপেক্ষিক, এই হচ্ছে আর্দ্রতার 3টে ভাগ। কি কি আর একবার বলে দিই, চরম বা নিরপেক্ষ, বিশেষ আর্দ্রতা, আপেক্ষিক আর্দ্রতা। এবার এই 3টে জিনিস আমি বুঝে নেব সুন্দর করে, খুব সহজ জিনিস। দেখো, বিশেষ আর্দ্রতা বলতে আমরা কি বুঝি, আবার সেই কোনো নির্দিষ্ট আয়তনের বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ, খুব সহজ, কোনো নির্দিষ্ট আয়তনের বায়ুতে, নির্দিষ্ট কিন্তু
নির্দিষ্ট আয়তনের বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ। ধরো সহজ কথায় বলছি, 1 কেজি বায়ু তো আর হয় না, এগুলো ঘনতে হয়। যাই হোক, আমি এখন বোঝানোর সুবিধার্থে বললাম 1 কেজি বায়ু, বা একটা বেলুন নিয়ে এলাম, 1 বেলুন বায়ু। এই বায়ুটার মধ্যে কতটা পরিমাণ জলীয় বাষ্প আছে? ঠিক আছে, পুরোটাই জলীয় বাষ্প তো নেই, বায়ু তো বিভিন্ন উপাদান দ্বারা গঠিত। বায়ুমণ্ডল যখন আমরা পড়েছি, তার বায়ুমণ্ডলের উপাদানে দেখেছি আমরা যে বায়ুমণ্ডলের উপাদানে বায়ু বিভিন্ন উপাদান দ্বারা গঠিত, তার মধ্যে জলীয় বাষ্প একটা। ঠিক আছে, বিভিন্ন গ্যাস আছে, জলীয় বাষ্প আছে, ধূলিকণা আছে, ছাই আছে, যাই হোক অনেক কিছু আছে। তা এই যে 1 বোতল বায়ু বা 1 কেজি বায়ু বা 1 ঘন সেমি বায়ু, ঠিক আছে, যাই বলি না কেন, ঘনতেই হয়, সেইটুকু বায়ুর মধ্যে কতটা জলীয় বাষ্প আছে সেটা আমাকে জানতে হবে। যেটা আছে, যাই আছে, সেটাই চরম বা নিরপেক্ষ আর্দ্রতা। ঠিক আছে, তাহলে একটা নির্দিষ্ট আয়তনের বায়ুতে জলীয় বাষ্পের প্রকৃত পরিমাণ, সেটাই হচ্ছে চরম বা নিরপেক্ষ আর্দ্রতা। এবার বিশেষ আর্দ্রতাটা কি? বিশেষ আর্দ্রতাটা হচ্ছে নির্দিষ্ট পরিমাণ বায়ু ওজন, ওই যে বললাম না 1 কেজি 500 এত ঘন, যাই হোক, বায়ু তো একটা পদার্থের রূপ, তার তো একটা ওজন আছে। ঠিক আছে, তাহলে একটা নির্দিষ্ট পরিমাণ বায়ু ওজন, সেই বায়ুতে থাকা জলীয় বাষ্পের অনুপাত চরম বা নিরপেক্ষতে পেয়েছি, জলীয় বাষ্পের পরিমাণ কতটা আছে, বাস ওখানেই শেষ। এখানে হচ্ছে যে পুরো বায়ুটা কত, ধরলাম 500 গ্রাম, তাতে জলীয় বাষ্প কত আছে, 200 গ্রাম, নাকি? হতেই পারে, ধরো একটা 500 গ্রাম ওজনের একটা স্থানের একটা নির্দিষ্ট আয়তনের ইয়েতে 500 গ্রাম বায়ু আছে, সেটাতে জলীয় বাষ্প কত আছে, 200 গ্রাম। তাহলে এই 500 আর 200 অনুপাত বার করে দিলেই সেটা হয়ে গেল বিশেষ আর্দ্রতা। সংজ্ঞাগুলো কিন্তু মুখস্থ করতে হবে। আর কি, আপেক্ষিক আর্দ্রতা। তাহলে চরম হয়ে গেল, বিশেষ হলো, এবার আপেক্ষিক আর্দ্রতা। এটা হচ্ছে ব্যাপার। নির্দিষ্ট উষ্ণতা, নির্দিষ্ট চাপ, নির্দিষ্ট পরিমাণ বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প আছে, এই ঘরটার উদাহরণ দিলাম প্রথমেই, নির্দিষ্ট স্থান, নির্দিষ্ট পরিমাণ আয়তন, নির্দিষ্ট চাপ, নির্দিষ্ট উষ্ণতা, এর মধ্যে এই বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প আছে, ঠিক সেই একই পরিমাণ বায়ুকে সম্পৃক্ত করতে জলীয় বাষ্পের যে অনুপাত, এখন এই সম্পৃক্ত, এই কথাটা তোমাদের কাছে এখন নতুন মনে হচ্ছে। তাহলে আগে শুনে নাও, একটা নির্দিষ্ট পরিমাণ বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প আছে, সেই একই পরিমাণ বায়ুকে সম্পৃক্ত করতে যে পরিমাণ জলীয় বাষ্পের প্রয়োজন, তার অনুপাত। এটা শতাংশ হিসেবে বেরোয়। জিনিসটা একটু ক্লিয়ার করে দিই। আমি বায়ু, ঠিক আছে, পরীক্ষা করে দেখা গেল আমার মধ্যে জলীয় বাষ্প আছে, ঠিক আছে, এবার আমাকে আরো জলীয় বাষ্প দেয়া হলো। এখানে জলীয় বাষ্প সমান কি, ধরো আমার কাছে মাথায় একটা 25 কেজির ওজন চাপানো, আমি নিচ্ছি, ঠিক আছে, ওই ওজনটা হচ্ছে জলীয় বাষ্প, আমি নিলাম। তারপর আরো 10 কেজি চালানো নিলাম। তারপর যখনই চাপানো হলো, তখন আমি আর দাঁড়িয়ে থাকতে পারছি না, তখন আমি বসতে শুরু করেছি। ঠিক আছে, মানে আর নেবার আমার ক্ষমতা নেই। এটা দেখতে হবে যে কতটা পরিমাণ সে নিতে পারে জলীয় বাষ্পটা। তোমাকে রসগোল্লা খাওয়ানো হচ্ছে 1টা 2টো 100টা, আর তুমি খেতে পারছো না, একদম গলা পর্যন্ত হয়ে গেছে, তার মানে আর তোমার পেটে জায়গা নেই। ঠিক ব্যাপারটা হচ্ছে সেই রকম। একটা নির্দিষ্ট উষ্ণতা, নির্দিষ্ট পরিমাণ বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প আছে, আর সেই বায়ুটাকে সম্পৃক্ত করতে যে পরিমাণ জলীয় বাষ্প দরকার, তার যে অনুপাত, ঠিক আছে, যেটাকে শতকরা হিসাবে 100 দিয়ে গুণ করতে হবে, সেটা কি বলা হয়, আপেক্ষিক আর্দ্রতা। আপেক্ষিক আর্দ্রতা, এই সংজ্ঞাগুলো কিন্তু মুখস্থ করতে হবে, একটা বলে দিলাম। আর এই নির্দিষ্ট কথাগুলো কিন্তু বলতে হবে, কোনো একটা বাদ দিলে আমি নাম্বারও বাদ দিতে পারি বা দেবো। এবার ব্যাপার হলো সম্পৃক্ত বায়ুটা আরেকবার বলে দিই। বুঝে নিয়েছো নিশ্চয়ই যে একটা নির্দিষ্ট, ধরো এই হাতের আকৃতিতে রয়েছে, এখানটা একটা পরীক্ষা করে দেখলাম যে জলীয় বাষ্প এত আছে, চলো আর একটু কাঁচের ঘর, আর কি আমরা কাঁচের ঘর দেখি, আরো জলীয় বাষ্প ঢোকাতে থাকলাম, সে নিতে থাকলো। তারপর যখনই দিলাম, দেখলাম জলের মতো পড়ে গেছে, মানে আর জলীয় বাষ্পটা সে নিতে পারছে না। ঠিক আছে, তাহলে যখনই সে নিতে পারছে না, পরিপূর্ণ হয়ে গেছে জলীয় বাষ্প নেবার ক্ষমতা, তখনই সেটাকে বলা হবে সম্পৃক্ত বায়ু। এই হলো আজকের পড়ানোর বিষয়।
একবার ভালো করে পড়ে নেবে। অনেক কথা বলে দিয়েছি। আজকের মতো তোমাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে আগাম আমাদের কি বলে স্বাধীনতা দিবসের অভিনন্দন জানিয়ে পরীক্ষাটি দেবে সবাই ভালো করে, সুন্দর করে বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেবে, মাস্টারমশাইরা তাদের ছাত্রদের মধ্যে ছড়িয়ে দেবে, এই আশা নিয়ে আমি লক্ষ্মীদাস দত্ত আজকের মতো ক্লাস থেকে বিদায় নিচ্ছি। ভালো থেকো।